প্রো ইন্ডিয়ান দালাল চক্র তৈরি হয়েছে। বিজেপির ভিতরে প্রচুর ডাক্তার আছে, ডাক্তার শুভেন্দু, ডাক্তার হেমন্ত, ডাক্তার অমিত শাহ, তাদেরকে দিয়ে গরু কেন্দ্রিক যত উপাদান দিয়ে যত ওষুধ আছে, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদীয়, ইউনানি, ভেষজ, সেই ওষুধগুলো বানায় ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে রেগুলার খাওয়ার ব্যবস্থা করেন তাদের এই ট্রমা থেকে মুক্ত করবার জন্য। গ্রেটার ইজ ইন্ডিয়ান ম্যাপ, যেটা আখান ভারতের যেটা স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ভারত মহাসাগরে ডুবে গেছে। আমরা আসলে সিম্পলি বাংলাদেশপন্থী লোক, আমরা সিম্পলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করছি। চায়না মিলে বাংলাদেশকে ব্যবহার করে তার এই সেভেন সিস্টার্সকে, এই যে শিলিগুড়ি করিডোর আছে, খুব ছোট্ট একটা চিকেন নেক, এটাকে কেটে দিয়ে তার 1/3 অঞ্চলকে যে কোনো সময় আলাদা করে দিতে পারে। এবং এই ট্রমাই হচ্ছে বাংলাদেশকে ঘিরে তার যত দুষ্টামি, এই দুষ্টামির সেন্টার পয়েন্ট। এখন বোঝা দরকার যে এই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে বাংলাদেশে যে রাজনৈতিক স্খলন হয়েছে, আওয়ামী জাতীয় পার্টি নামক বাংলাদেশে কালচারাল অঙ্গন, পতিত বাম, এই মিলে যে একটা প্রো ইন্ডিয়ান দালাল চক্র তৈরি হয়েছে, এই চক্র মিলে যে বয়ান তৈরি করার চেষ্টা করছে, এই বয়ানে হচ্ছে আমরা যারা এখানে বসে আছি, আমরা হইলাম সবাই ভারত বিরোধী। আমরা আসলে সিম্পলি বাংলাদেশপন্থী লোক, আমরা সিম্পলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করছি। এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে, হাসনাত আব্দুল্লাহকে, জাবেরকে, ওসমান হাদিকে, আমাদের বিভিন্ন জনকে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে পোট্রে করা হয়, এই পোট্রিয়ালটা হচ্ছে ইন্ডিয়ান ট্রমার একটা এক্সপ্রেশন। এখন প্রশ্ন হচ্ছে, রুগী ওই পারে, ডাক্তার তো এই পার থেকে আমরা পাঠাইতে পারতেছি না, কারণ ডাক্তার তো রাত 2টার সময় ওই কাঁটা তার দিয়ে ঢুকবে না। অতএব যে দেশে রুগী, চিকিৎসা তারই করতে হবে। সেটা গোবর দিয়ে করেন, গরু দিয়ে করেন, গরুর কোনো উপাদান দিয়ে করেন, সেটা আপনাদেরই করতে হবে। অতএব ডাক্তারও ওখানে আপনারা খুঁজে নেন। বিজেপির ভিতরে প্রচুর ডাক্তার আছে, ডাক্তার শুভেন্দু, ডাক্তার হেমন্ত, ডাক্তার অমিত শাহ, তাদেরকে দিয়ে গরু কেন্দ্রিক যত উপাদান দিয়ে যত ওষুধ আছে, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদীয়, ইউনানি, ভেষজ, সেই ওষুধগুলো বানায় ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে রেগুলার খাওয়ার ব্যবস্থা করেন তাদের এই ট্রমা থেকে মুক্ত করবার জন্য। কারণ ট্রমার পেশেন্ট কখনো ভালো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবে না। এবং জেনেভার এগ্রিমেন্টের মধ্য দিয়ে গ্লোবালি যেটা হয়েছে, যে গ্রেটার ইসরায়েলের যে ম্যাপ করবার যে স্বপ্ন, ইসরায়েল রাষ্ট্রের 48 সাল থেকে প্রতিষ্ঠিত হবার পর থেকে যে রাষ্ট্র প্রকল্প নিয়ে তারা ভাবছে যে 7টা মুসলিম দেশ খেয়ে ফেলে, দাজলা থেকে ফোরাত থেকে একেবারে আরব ভূমধ্যসাগর পর্যন্ত পুরোটা মিলায় একটা জায়নিস্ট স্টেট বানাবে, সেই স্বপ্নটাকে ধূলিসাৎ হয়ে গেছে। এই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাওয়া মানে গ্রেটার ইজ ইন্ডিয়ান ম্যাপ, যেটা আখান ভারতের যেটা স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ভারত মহাসাগরে ডুবে গেছে। এটা মাথায় রাখতে হবে, কারণ একই প্রজেক্ট, একই প্রকল্প। এবং আমরা যদি হিন্দুত্ববাদ, শাহরিয়ার ভাই বলা শুরু করেছিলেন, ভারতের এই ট্রমার আরেকটা জায়গা হচ্ছে হিন্দুত্ববাদকে বোঝা। ভারতের এই আচরণগুলোকে শুধুমাত্র বাংলাদেশের ফরেন পলিসির কনটেক্সটে বোঝার উপায় নাই, কারণ ভারতে একটা মিসগাইডেড, পলিউটেড পলিটিক্স আছে। বিজেপির যে অখণ্ড ভারতের হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ, এবং এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের গোড়া কিন্তু নাৎসি বাহিনী। আপনি দেখবেন যেই প্যান্ট, যেই কাপড় পরে, যেই তরিকাতে আরএসএস এর কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এইটা পুরোপুরি হচ্ছে নাৎসি প্রোটোকল ট্রেনিং এর। নাৎসিদের ভলান্টিয়ারদের ছবিগুলো দেখবেন, সেই আর্লি 20s, 30s, 40s এক্স্যাক্টলি সেম প্রোটোকল ফলো করে তারা আরএসএস এর কর্মীদেরকে ট্রেনিং করছে, একই 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 জায়গা থেকে। যে নাৎসিদের আইডিয়া কি ছিল, যে আরিয়ান রেস ছাড়া, আর্যরা ছাড়া, এই যে ব্লু ব্লাডের রক্তের ফ্লো ছাড়া কারো দেশ শাসন করবার অধিকার নাই। ফার্স্ট রাইখ, সেকেন্ড রাইখ, সবার স্বপ্ন ওই জায়গাটাতেই ছিল। এবং একই জায়গায় দেখেন যে এই যে ব্রাহ্মণ শ্রেণী, যারা নিজেদেরকে আর্য বলে, তারাও একই জিনিস বোধ করে যে আর্যরা ছাড়া এই ভারতবর্ষ শাসন করবার এখতিয়ার, অধিকার কারো নাই। এক্স্যাক্টলি দেখেন, ইসরায়েলি ম্যাপের মতো করে তারা একটা কল্পিত ম্যাপ তৈরি করেছে, অখণ্ড ভারতের কল্পিত মৌর্য, তারপরে চন্দ্রগুপ্তের সেই গোল্ডেন ইন্ডিয়া। এটা একটা বোগাস জিনিস। রমিলা থাপার থেকে শুরু করে ইন্ডিয়ান হিস্টোরিয়ানরা সবাই প্রমাণ করে দিয়েছে যে এই জিনিস কোনোদিন ছিল না। যে জিনিস কোনোদিন ছিল না, সেই কিংবদন্তির উপরে ভিত্তি করে ইসরায়েলি রাষ্ট্র প্রকল্প যেভাবে ফেল করছে, একইভাবে অখণ্ড ভারতের রাষ্ট্র প্রকল্প ফেল করবে। এবং এই ফেল করবার সকল নমুনা আমাদের কাছে এখন দৃশ্যমান।
এবং এই জায়গাতে হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন, বাংলাদেশের রাজনীতি করছেন, তাদের কাছে এই অখণ্ড ভারতের আইডিয়াগুলো খুব পরিষ্কার না। এবং এই জন্যই তারা যেটা করছেন, এই ফ্যাসিবাদের উত্থান আমার রাষ্ট্রের ফরেন পলিসি, ডিফেন্স পলিসি, আমার ডোমেস্টিক পলিটিক্সে কিভাবে ইন্টারভিন করতে পারে, সেই জায়গাতে বিতর্ক করবার কোনো সুযোগ তারা পার্লামেন্টে করে দিচ্ছেন না। বিরোধী দলের পক্ষ থেকে 147-এ নোটিশ দেওয়া হয়েছে এটা নিয়ে বিতর্ক করবার জন্য, সরকার এই বিতর্ক করতে পর্যন্ত অ্যালাউ করছেন না। তাহলে বিতর্কটা হবে কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী ইস্যুকে ডিল করতে পারছেন না। সীমান্ত পুষিয়ে নিয়ে উনি বার্মা ফ্রন্টে প্রচুর বললেন, এটা করবেন, সেটা করবেন, কাঁটাতার দিবেন, পাহাড়ের ভিতরে গিয়ে কাঁটাতার দিবেন, আপনি কত কিছু করবেন। আপনার আপনার কাঠ বিতরণ করার টাকা নাই, আপনি পাহাড়ের মধ্যে বন জঙ্গলে গিয়ে ওই রোহিঙ্গা ঠেকানোর জন্য এখন কাঁটাতার বানাবেন ওইখানে। আপনার লুটপাট করারও তো টাকা নাই, আপনার খাল কাটার টাকা নাই, তা আপনি টাকা ওইখানে কিভাবে দিবেন? অতএব এই বিতর্ক না করতে দেওয়ার মধ্য দিয়ে যেটা হচ্ছে, পরিকল্পিতভাবে এই যে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ এখানে তৈরি হচ্ছে আমাদের সীমান্তে, এবং তার যে কনসিকুয়েন্স আমাদেরকে বোধ করতে হবে, সেটা নিয়ে আমাদের যে গতি মিডিয়ার এক্সটেনশন বাংলাদেশে চলছে, সেটাতে কোনো আলাপ নাই, তর্ক নাই। এখানে ব্যাপক মাত্রায় দেখবেন আবার নতুন করে বাতাবি লেবুর চাষ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় দেখবেন পতিত, সুশীল, আওয়ামী সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার মূর্খ লোকগুলোকে আপনি টকশোতে রেগুলার দেখবেন। আর যারা 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে দেখবেন আপনি পরিকল্পিতভাবে টকশোগুলো থেকে, নিউজ আইটেম থেকে, নিউজ কাভারেজ অ্যাসাইনমেন্ট থেকে তাদেরকে আবার সরিয়ে দেওয়া হচ্ছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে। এবং আমাদের ভরসা কোথায়? এই যে আপনারা যারা নাগরিক সাংবাদিকতা করেন, আওয়ামী লীগ আমলে তাই করেছে। আমরা যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছি, গণমাধ্যম আমাদেরকে কভারেজ দেয় নাই। আমরা ভরসা করেছিলাম এই নাগরিক সাংবাদিকদের উপরে, যাদেরকে আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আপনাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, অ্যাক্রিডিটেশন দেওয়া হচ্ছে না, মর্যাদা সম্মান দেওয়া হচ্ছে না। তাদেরকে মধ্য দিয়েই হচ্ছে আমরা বাংলাদেশকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। এবং আমাদের লড়াইটা এই মাধ্যমেই জনগণের কাছে পৌঁছে যাবে। তাহলে হিন্দুত্ববাদের মূল জায়গাটা কোথায় দেখেন? হিন্দু, হিন্দি, অখণ্ড ভারতের হিন্দুত্ববাদ। সাভারকার গত শতাব্দীতে, যিনি কংগ্রেসের নেতা ছিলেন, এক সময় জেল টেল খেইটা 8-10 বার ব্রিটিশ রানীর কাছে, রাজার কাছে চিঠি লিখছেন ক্ষমার জন্য। বিজেপির যত লোকদেরকে তারা তাদের আদি নেতা মনে করে, এগুলো কিন্তু কেউ ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো গুরুত্বপূর্ণ রোল প্লে করে নাই, বরং দালাল ছিল। আপনি দেখবেন ভারতের বামপন্থীরা, ভারতের কংগ্রেসের নেতারা প্রায় কিন্তু দেখবেন যে বিজেপিকে দালাল বলে, বিজেপির নেতাদেরকে দালাল বলে। কারণ এরা হচ্ছে বিভিন্ন সময় আপোষ করে করে ওই রাষ্ট্রে আগের রাজাদের সাথে, ব্রিটিশদের সাথে দালালি করে স্বাধীনতা আন্দোলনকে ব্যাহত করেছে এবং চ্যুত করেছে বিভিন্ন জায়গা থেকে। সাভারকার 9 থেকে 19 বার পর্যন্ত বলা আছে যে ব্রিটিশ ভাইসরয়ের কাছে চিঠি লিখেছেন রাজার মাফ করবার জন্য। যেই সাভারকারের লেখা হচ্ছে ভারতে বিজেপির আদি লেখার ডক্ট্রিনাল সোর্স, যে হিন্দু কে, তার বিখ্যাত লেখা সে গত শতাব্দীর 30-এর দশকে এটাই ডিফাইন করছে যে এই অখণ্ড ভারতে কারা থাকতে পারবে, যিনি হিন্দু তিনি থাকতে পারবেন। তাহলে হিন্দুর সংজ্ঞা কি? 3টা শর্তের কথা বলেছেন: জন্মভূমি, পিতৃভূমি এবং পুণ্যভূমি। 3টা জিনিস হইতে হবে। এই 3 শর্ত যিনি পালন করবেন তিনি শুধু হিন্দু। এখানে জন্মাইতে হবে। শুধু জন্মাইলে হবে না, মানে অমুক দেশ থেকে আসছেন, তমুক দেশ থেকে আসছেন 200 বছর আগে, 300 বছর আগে, তা হইলে হবে না। এটা পিতৃভূমি হইতে হবে। মানে আপনার রুট এই মাটি ছাড়া আর কোথাও ট্রেস করা যাবে না। আর থার্ড হচ্ছে পুণ্যভূমি। আপনি এই ভারতবর্ষকে আপনার গুরুত্বপূর্ণ পুণ্যভূমি মনে করেন কিনা। এখন চিন্তা করে দেখেন, মুসলমান এবং খ্রিস্টান যারা আছেন তারা, আমরা তো এটাকে পুণ্যভূমি মনে করি না। ভারতের মুসলমানরা যারা আছে তাদের এটা জন্মভূমি, তাদের এটা পিতৃভূমি, মাতৃভূমি, তারা 1000 বছর ধরে এখানে আছে। তাহলে কোথায় তাকে আটকে দিল, কেটে দিল? যে কারণ আপনার মুসলমানদের পুণ্যভূমি হচ্ছে মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস। খ্রিস্টানদের পুণ্যভূমি হচ্ছে ভ্যাটিকান থেকে শুরু করে রোমের বিভিন্ন অঞ্চল। তারপরে কিন্তু তাহলে বাদ গেল কারা? বাকিরা দেখবেন যাদেরকে নাগরিকত্ব আইনে পুনর্বাসন করা হয়েছে সংশোধন করে। শিখদেরকে ইনক্লুড করা হয়েছে, জৈন ধর্মদেরকে ইনক্লুড করা হয়েছে। কারণ হচ্ছে তাদের এই ডেফিনেশনে তারা পড়ে এবং তারা হিন্দুত্ববাদের জন্য চ্যালেঞ্জ না। এইটাকে এসে গোলওয়াকার কয়েক বছর পরে এসে আর এক ডক্ট্রিনাল মাস্টার বিজেপির, সে এটাকে ডিফাইন করলো যে শুধুমাত্র এই 3 শর্ত হলে হবে না। বিশ্বাস করতে হবে যে ভারতের একটা সময় একটা বিশাল সভ্যতাগত রাষ্ট্র ছিল, একটা সিভিলাইজেশনাল স্টেট ছিল।
এই সভ্যতা, এই মহাভারত, এই পুরাণ, এই রামায়ণের উপর ভিত্তি করে আমরা আবার নতুন করে চাঁদে চলে যাব, বিভিন্ন পশু পাখির উপরে চড়ে 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 আমরা চাঁদে চলে যাব, এটা বিশ্বাস করতে হবে। তাহলে ওই সভ্যতার উপরে ভিত্তি করে আমাদের আবার নতুন রাষ্ট্র হবে, এবং সেই রাষ্ট্রের প্রধানতম প্রতীক হবে হচ্ছে গোমাতা, গরু। তাহলে এখন এই বিশ্বাসের উপরে ভিত্তি করে রাষ্ট্রের যে বেসিক কাঠামো পলিটিক্যাল সায়েন্সের, সেখানে কোনো রাষ্ট্র হওয়া আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। এবং এই জন্যই হচ্ছে যারা ক্রিটিক্যাল থিঙ্কার আছেন তারা সবাই বলছেন যে ভারত আসলে এখনো নিজেই রাষ্ট্র হয়ে ওঠে নাই, যে নিজে এখনো রাষ্ট্র হয়ে ওঠে নাই, সে এই রাষ্ট্রটাকে বড় কিভাবে করবে। এই রাষ্ট্রটা তো ছিল না কোনোদিন, এই রাষ্ট্রের আইডিয়াটা আসছে ব্রিটিশ কলোনিয়াল জায়গা থেকে। জেমস মিলের সেই বিখ্যাত যেই কলোনিয়াল বই আর কি, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেখানে সে 3 ভাগে ভারতের ইতিহাসকে বর্ণনা করেছিল, যে একটা সময় ছিল গোল্ডেন টাইম, যে ভারতের এইরকম মৌর্য ছিল, চন্দ্রগুপ্ত ছিল, তারা ঘোড়ার গাড়িতে চড়ে চাঁদে যাইতো, গরুতে করে করে তারা সকল গরুর বিভিন্ন উপাদান দিয়ে তারা চিকিৎসা করে সুস্থ থাকতো, 150, 200, 250 বছর তারা বাঁচতো। এই কিংবদন্তির একটা স্বর্ণ যুগ ছিল ভারতবর্ষের। দ্বিতীয় পর্যায়ে কি, বিদেশিরা আসলো, ফরেন ইনভেডার্সরা আসছে। কাদেরকে মিন করেছে? মুসলমানদেরকে মিন করেছে। তুর্কিরা, আফগানরা, পার্সিয়ানরা তারা আসছেন, তারা এসে এখানে সব লন্ড ভন্ড করে দিয়েছে। থার্ড আসছে হচ্ছে কারা? ব্রিটিশরা, হোয়াইট ইউরোপিয়ানরা আসছে সেভিয়ার হিসাবে, মুক্তিদূত হিসাবে আসছে এই মুসলমানদের কবল থেকে এই হিন্দুদেরকে আবার তার স্বর্ণযুগে ফিরায় নেবার যে গল্প, সেই গল্পের সাথে কানেক্ট করেছে হচ্ছে জেমস মিল। এবং এই হচ্ছে হিন্দুত্ববাদ, এবং জেমস মিলের তত্ত্ব মিলে হচ্ছে আজকের বিজেপির অখন ভারতের যে কল্পিত রাষ্ট্র প্রকল্প। এখন এইটা না বুঝলে হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে বাংলাদেশপন্থী আজাদির রাজনীতি করছি, আপনি এই আজাদির রাজনীতির পলিসি ফ্রেমিংটা করতে পারবেন না যদি তার এই ট্রমাটাইজড, মিসগাইডেড, পলিউটেড মেন্টালিটিকে ধরতে না পারেন। এবং এটা ধরতে না পারার চেষ্টা একটা অব্যাহত ভাবে আছে, আমাকে ভুলিয়ে দেবার চেষ্টা। আমাদের কোন টকশোতে আপনি দেখবেন না আমরা চেষ্টা করেও এই আলোচনাগুলো তুলতে পারি না যে বিজেপির হিন্দুত্ববাদ, অখণ্ড ভারত, এগুলো নিয়ে সিরিয়াস কনভারসেশন হওয়া দরকার। আপনি দেখবেন যে কোথাও এগুলো নিয়ে কোনো সিরিয়াস কনভারসেশন নাই, পার্লামেন্টে নাই, আমাদের বুদ্ধিজীবী সমাজে নাই, আমাদের যে বিশাল আওয়ামী বাম বুদ্ধি বিশ্বাস শ্রেণী আছে, এরা কেউ দেখবেন এই চিন্তাগুলো নিয়ে আলাপ করছেন না, আলাপ তুলছেন না। তাহলে আপনি আমার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্তিত্বের হুমকি যারা, তাদেরকে আপনি বোঝার চেষ্টা করছেন না, তাদের সম্পর্কে আপনি পলিসি ফ্রেমিংটা কিভাবে করবেন? তাদের নদীর পানি কেন তারা দিচ্ছে না? তারা কেন সীমান্ত হত্যা বন্ধ করছে না? কেন তারা কাঁটাতার বানাচ্ছে? দীনেশ ত্রিবেদী এসে বললেন যে উনি যশোরে ঢোকার পরে বুঝলেন যে আরে ওই পাশের যে বাতাস আর এই পারের বাতাস দেখি একই রকম, ওই পারের ফল এই পারের ফল দেখি একই রকম, ওই পারের গাছ আর এই পারের গাছ দেখি একই রকম, গঙ্গার জল দেখি ওই পারে যেরকম এইটাও সেরকম। আমরা তো আগে থেকেই বুঝি এগুলো। আপনি যশোরে ঢোকার পরে, বেনাপোলে ঢোকার পরে বুঝলেন, পেট্রোপোলে থাকা অবস্থায় বুঝেন নাই? আমরা তো শত শত বছর ধরে এটা বুঝছি। উনি চাইছে আমরা সবাই এক হয়ে যাই, এক হয়ে যাব, কাঁটাতার উঠাই দেন না, এক হয়ে যাবো আমরা, আমরা ভারতবর্ষে চলে যাব। আপনি দেখি আপনাদের 20 কোটি মুসলমান হজম করার মতো তাগত আছে কিনা, আবার হার্ট অ্যাটাক করেন না শুইরা, আমরা চলে যাবো আপনাদের সাথে, আমরা এক ভারত হয়ে যাব, কাঁটাতার উঠায় দেন, দেখি 20-25 কোটি মুসলমান হজম করতে পারেন কিনা। 7 সিস্টার্স থেকে শুরু করে বিহার, আসাম, উড়িষ্যা পর্যন্ত সব মুসলিম মেজরিটি হয়ে যাবে। এক কাশ্মীরের ঠেলা সামলাইতে পারতেছেন না 2 কোটি মুসলমান। পশ্চিম বাংলা, আসামে 30-35% মুসলমানের ঠেলা সামলাইতে পারতেছেন না। আপনি সব এক হয়ে যেতে কইতেছেন না? খালি আমগো ক্রিকেট টিমটা এক হইব আর বাকিগুলো সব কাঁটাতারের ভিতরে থাকবো। এই বিটলামি বন্ধ করেন। এই বিটলামি কইরা নতুন রাজনীতি করতে পারবেন না, আমাদের তরুণদের সাথে আপনি এঙ্গেজ হইতে পারবেন না। আমরা চাই আপনারা সিরিয়াসলি এঙ্গেজ হন। আপনাদের সভরেন্টির ব্যাপারে আমরা রেসপেক্টফুল অলওয়েজ। আপনাদেরকে কাইটা কুইটা এখানে আনার ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণ কোনো আগ্রহই নাই বাংলাদেশিদের। দেখবেন আমরা ইতিমধ্যে আপনাদের গরু নিয়ে বিরক্ত, অথবা আপনাদের এই 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 শুভেন্দু খোরদেরকে নিয়ে আবার এই হেমন্ত খোরদেরকে আবার এখানে টাইনে আনার কোনো আগ্রহ আমাদের নাই। আপনাদের যেটা সমস্যা, আপনাদের মুসলমানদেরকে ভালো লাগে না, খ্রিস্টানদেরকে ভালো লাগে না। মিজোরামের খ্রিস্টানদের পড়ায় দিতেছেন, মণিপুরের খ্রিস্টানদেরকে পড়ায় দিতেছেন। মুসলমান খ্রিস্টানদেরকে ভালো না লাগলে জমি আলাদা করে দেন। পাকিস্তান সীমান্তে আর বাংলাদেশ সীমান্তে সব মিলায় 25-30% মাইনরিটি আছে, মুসলমান আর খ্রিস্টান। ওদেরকে জমি আলাদা করে দিয়ে দেন, 25%-30% ভারতের জমি আলাদা করে ওদেরকে দিয়ে দেন। এই দুষ্টামি করতে করতে যেটা ভুলে যাচ্ছে ভারতের ব্রাহ্মণ সমাজ, তারা নিজেরা বিদেশি।
মুসলমানদেরকে খ্রিস্টানদেরকে বিদেশি সাব্যস্ত করতে করতে তারা সিম্পলি এই জিনিসটা ভুলে যাচ্ছে যে ভারতবর্ষের ব্রাহ্মণ আর্য সম্প্রদায় মধ্য এশিয়া থেকে আসছে। শুধু তুর্কি মুসলমানরা আসার কারণে এখানে সমস্যা, রাশিয়ান মুসলমানরা আসার কারণে সমস্যা, তো ওখান থেকে ব্রাহ্মণরা আসায় কোনো সমস্যা হয়নি, আর্যরা আসার কারণে সমস্যা হয়নি। ওরা ইনভেডার না, ওরা বিদেশি না। তাহলে এই পুরো কাঠামোগত চিন্তার যে সংকট ভারতের রাজনীতিতে আছে, দুঃখজনক হলেও সত্য যে ভারতের সিভিল সোসাইটি, ভারতের মূলধারার গণমাধ্যম তো নাই অলরেডি। এটা পুরোপুরি গদি মিডিয়াতে এই কারণে বলছে যেভাবে পুরোটা বাংলাদেশের তা আওয়ামী গণমাধ্যম হয়ে গেছে। এখনো বাংলাদেশের কাঠামোগত ভাবেই আমাদের মূলধারার সকল গণমাধ্যম আওয়ামী ফ্যাসিবাদের দোষরিপনা করছে এবং গদি মিডিয়ার এক্সটেনশন হিসেবে কাজ করছে। এখন এই জায়গাতে হচ্ছে আজকের টপিক যে আপনি সীমান্ত হত্যা অথবা নদীর পানির হিস্সা পুশিন কিভাবে ডিল করবেন। আমাদের পক্ষ থেকে আমরা বারবার প্রস্তাব দিয়েছি, আমাদের দলের থেকে প্রস্তাব দিয়েছি। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সীমান্ত শহীদ হতাহতের তালিকার ইংরেজি বাংলা কয়েকটা ভাষায় ডসিয়ার করতে হবে। 56 বছরের পুরো তালিকা আমাদের সামনে পরিষ্কার থাকতে হবে। আমাদের হোম মিনিস্ট্রি, আমাদের বিডিআর বিজিবি যারা আছেন, এই পুরো লিডারশিপ বসে টোটাল ডিটেইল ডসিয়ার করতে হবে। 71-এর পর থেকে 72 সাল থেকে কোন সীমান্তে কোন আব্দুল্লাহ, কোন আব্দুল করিম, কোন বাবুল কাছ থেকে কাকে কখন কিভাবে হত্যা করা হয়েছে তার ডিটেইল বিবরণ লাগবে, ইংলিশ ডসিয়ার। যেই ডসিয়ার আপনি সারা পৃথিবীর সকল ডিপ্লোম্যাট, সকল রাষ্ট্রের হেড অফ স্টেট, মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক সংস্থা যারা আছে তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে দিতে হবে, বোঝানোর জন্য যে কেন গাজার পরে, কেন ফিলিস্তিনের পরে পৃথিবীর সেকেন্ড ডেডলিয়েস্ট বর্ডার বলা হয় বাংলাদেশ ভারত বর্ডারকে। এটা পরিষ্কার করে দিতে হবে সারা দুনিয়ার মানুষের কাছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমাদের কূটনীতিকদের ডেকে ইমিডিয়েটলি ব্রিফ করা দরকার। যেটা দুঃখজনক ভাবে সত্য যে আমাদের মাননীয় ডেপুটি প্রাইম মিনিস্টার উনি এত বিষয়ে বিজ্ঞ, উদার মন্ত্রণালয়টা ছাড়া উনি এখন পর্যন্ত বোধ করছেন না যে আমাদের কূটনীতিকদেরকে ডেকে একটা ব্রিফ করা দরকার, হোয়াটস গোয়িং অন বাই আওয়ার ক্রস বর্ডার। এই জিনিসটা ব্রিফ করার ইমিডিয়েট দরকার। থার্ড হচ্ছে মানবাধিকার সংগঠনগুলোকে ডাকা দরকার বাংলাদেশে, প্রত্যেকটা জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচ থেকে যারা আছে, সারা দুনিয়ায় যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাদেরকে ডেকে এনে তাদেরকে পরিকল্পিতভাবে কূটনীতিকদেরকে সহ সীমান্তে নিয়ে যাওয়া দরকার। রাত 2টার সময় 3টার সময় যে আমার শত শত নিরপরাধ মানুষ, এই বনি আদমগুলো দেখেন ওই যে পাটাপুতায় ঘষাঘষি করে, মরিচের তো 12টা বাজে, মানে দুই দেশ দুই সীমান্ত নিয়ে আলোচনা তর্ক বিতর্ক করছে, আর হাজার হাজার নিরপরাধ বনি আদম যার কোনো ভয়েস নাই, যার কাগজ নাই, তার কোনো দেশ নাই, জমি নাই, সে এখন এখানে সাফারিংসটা করতেছে তার ভোগান্তির জায়গায়। তাদের এই কষ্ট দেখানোর জন্য ওখানে পরিদর্শনে নিতে হবে যে আসলে তারা কি করতেছে। গুরুত্বপূর্ণ সুযোগ বাংলাদেশের হাতে এসছে যে আমরা এই বছর জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান, প্রেসিডেন্ট, এইটা প্রতি বছর প্রেসিডেন্ট চেয়ারম্যান হয়, কিন্তু এই বছরেরটা পার্টিকুলারলি গুরুত্বপূর্ণ কারণ এই বছর মহাসচিব পরিবর্তন হবে ডিসেম্বরে। অতএব আউটগোয়িং সেক্রেটারি জেনারেল এবং ইনকামিং সেক্রেটারি জেনারেল দুইজন মহাসচিবের সাথে বাংলাদেশের প্রতিনিধি অত্যন্ত ক্লোজলি কাজ করার সুযোগ পাবে এবং ব্যাকডোর ডিপ্লোমেসিতে সারা দেশ, সারা দুনিয়া বাংলাদেশের চেয়ারম্যানের সাথে, প্রেসিডেন্টের সাথে রেগুলার যোগাযোগ করতে হবে। অথবা আমার ফরেন মিনিস্টারকে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এই ব্যাকডোর ডিপ্লোমেসি জাতিসংঘ থেকে শুরু করে সারা পৃথিবীতে করতে হবে, বুঝাতে হবে যে ভারত কিভাবে আন্তর্জাতিক সকল বর্ডার প্রোটোকল আইন যা আছে, দেশি বিদেশি বাইল্যাটারাল কনভেনশন, ট্রিটি সবকিছু লঙ্ঘন করছে এবং এই লঙ্ঘন করার মধ্য দিয়ে সে মানুষগুলোকে, সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করছে এবং এগুলো বন্ধ করবার জন্য জাতিসংঘ থেকে শুরু করে সব রাষ্ট্রকে বাইল্যাটারালি এবং মাল্টিল্যাটারালি তাকে প্রেসার ক্রিয়েট করতে হবে। আমরা যদি এগুলো করতে পারি উদ্যোগ নিয়ে, ইন্টারন্যাশনাল ফোরামে ভারতকে সিরিয়াসলি জবাবদিহিতার অধীনে আনা সম্ভব বলে আমরা মনে করি। কিন্তু তার আগে আমার দেশের সরকারকে নত জানু মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আপনারা যদি ব্যাকএন্ডে মনে করে থাকেন আপনারা গত 15-16 বছর গিয়ে দিল্লিতে প্রচুর রুকুসেজদা করছেন, আপনাদের নেতারা শত শত হাজার হাজার কোটি টাকা নির্বাচনে পাইছে ওই পার থেকে এসালম হয়ে, এবং এইটার জন্য আপনারা প্রচুর কৃতজ্ঞ। স্বামী স্ত্রীর সম্পর্ক তালাক হয়ে যাওয়ার পরেও বন্ধুত্বের সম্পর্ক থাকে বলে যারা যারা মনে করেন, আপনাদেরকে দিয়ে আসলে এই পলিসি স্ট্রংলি ডিল করা সম্ভব হবে কিনা এই ব্যাপারে আমাদের আশঙ্কা আছে।
বাট যদি আপনারা ডিল করতে না পারেন তাহলে মাথায় রাখবেন, নাসির খুবই স্ট্রেট ফরওয়ার্ড এই কথাটা বলে যে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি আপনাদের থাকবে না, মাথায় রাখবেন। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির ফ্রেমই হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সীমান্ত, আমাদের কাঁটাতারের বাইরের মানুষদেরকে প্রত্যেককে হেফাজত করবার দায়িত্ব নেয়া। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হচ্ছে এই ভূখণ্ডের মানুষের অধিকার, তার মূল্যবোধ, সকল ধরনের মূল্যবোধকে ধরে রাখবার যে এখতিয়ার, এটা স্বাধীনতা থাকা। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ দ্বারা নিয়ন্ত্রিত হবে, কোন সীমান্তের ওই পার দিয়ে নিয়ন্ত্রিত হবে না, এটা বুঝতে পারার না। অতএব এই সংসদে যেহেতু আপনারা বিএনপির ব্যানারে গেলেও আপনারা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করতে পারছেন না, এটার মধ্য দিয়ে কিন্তু আপনি আপনার রাজনীতির পতনের রূপরেখা তৈরি করে দিচ্ছেন। এটা আপনাদের ডিসিশন। আপনারা যদি মনে করেন যে আপনারা গ্র্যাজুয়ালি আওয়ামী লীগকে অ্যাবজর্ব করবেন, আপনারা দিল্লির কুটবুকে আসবেন, বাংলাদেশের সিভিল সোসাইটির যত দালালদেরকে আপনারা ইনকর্পোরেট করে আপনারা নতুন দল আকারে হাজির হবেন, ফাইন। কিন্তু সেক্ষেত্রে আপনার দলও কিন্তু পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে শহীদ জিয়ার নামও কিন্তু বদলাই দিতে হবে। আপনাদের নেতারা যেভাবে কথায় কথায় জিয়া জিয়া স্লোগান দেন, ওই স্লোগানটা আপনাদের মুখে আর মানানসই হবে না, কারণ ওই রাজনীতির সাথে জিয়ার রাজনীতির কোনো মিল আমরা আপনাদের কাছে খুঁজে পাচ্ছি না। অতএব আমরা দাবি করছি, আহ্বান করছি যে আমাদের সীমান্তকে সুরক্ষা করবার জন্য আমাদের আর্ম ফোর্সেসকে ট্রেন করা দরকার। সীমান্তবর্তী জনগোষ্ঠী যারা আছে, এই 26টা 30টা জেলার জনগোষ্ঠীকে মিলিটারি ট্রেনিং দেওয়াটা জরুরি হয়ে গেছে। 6 মাসের ক্র্যাক কোর্স করে আমাদের প্রত্যেকটা 18 থেকে 35 বছরের তরুণদেরকে আপনারা এখানে মিলিটারি ট্রেনিং দেন, অস্ত্রের মজুত করেন, প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি রাখেন। আমরা যুদ্ধ করব না, কিন্তু আমার সভরেন্টি কম্প্রোমাইজ হলে আমার মাটি আমাকে বুঝে নিতে হবে, আমার দেশ আমাকে বুঝে পাইতে হবে। আর এর বাইরে হচ্ছে পাকিস্তান, টার্কি এবং চীনের সাথে আমাদের ডিফেন্স রিলেশনশিপ আরো ক্লোজ করা দরকার। যেই বিমান, যেই স্কোয়াড্রনের ব্যাপারে তারা প্রস্তাব করেছে, এটাকে আপনি আমাদের সীমান্তে অথবা সীমান্তের বাইরে যেখানে যেখানে ডিপ্লয় করা দরকার সেটা কারেক্টলি ডিপ্লয় করেন। বাংলাদেশের এই কাজ করবার জন্য বিশ্বাস করেন, এদেশের মানুষ যদি রক্ত বিক্রি করে তার টাকা দেওয়া লাগে, এই বিমান কেনার টাকা, অস্ত্র কেনার টাকা আমরা সবাই মিলে জোগাড় করে দেবো ইনশাআল্লাহ। এই টাকায় কোনো ঘাটতি হবে না। অতএব সেই বাস্তবতার আলোকে আসেন সবাই মিলে একটা কমন ফরেন ডিফেন্স পলিসিতে যেতে হবে, যেখানে কোনো দল মত থাকতে পারবে না। দল মতের ভিন্নতার রাজনীতি অন্য ইস্যুতে আমরা আলাপ করব, কিন্তু আমাদের সীমান্তের প্রশ্নে, আজাদির প্রশ্নে দ্বিতীয় কোনো মত কোন দলের থাকতে পারবে না। এটা একটা মতে হইতে হবে। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী নেতাদের সাথে বসে একটা লাইন অফ অ্যাকশন এবং প্রোটোকল এগ্রি করেন, যেই প্রোটোকলের বাইরে কেউ আমরা কথা বলবো না। এটাই হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রোটোকল। আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।